80 জন জিতেও 41% ভোট থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অর্থহীন অপ্রাসঙ্গিক দল এখন তৃণমূল। এতকাল দেখতে হতো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতা করছে, আমরা হাসতাম। আসলে তো বিজেপিরই একটা বাই প্রোডাক্ট। এখন হলো বিজেপি ওকে ইউজ করে তেজপাতা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার ওর দলই আবার দুটুকরো হয়ে গিয়েছে। মানে ক্ষমতা থেকে চলে যাওয়ার কয়েক ঘন্টা ক্ষমতায় আসার পরে কংগ্রেসের কর্মী খুন, নেতা মন্ত্রীকে ভাঙানো, প্রভূত পার্টি অফিস দখল সহ যা যা কংগ্রেসের সম্পত্তি করা সম্ভব তিনি করেছেন। একটা সাজেস্ট ব্যাপার ওর মধ্যে কাজ করতো কংগ্রেস দেখলেই। নাম দিয়েছে 11 থেকে 26-এর সময়টায় কংগ্রেস নাম দিয়েছে ধরে নিন দণ্ডাব্দ, খ্রিস্টাব্দ বঙ্গাব্দ যেমন এটা হচ্ছে কংগ্রেসের জন্য দণ্ডাব্দ। এরা এখন নিজেদের লড়াই শেষ করুন, তারপরে আবার বিধানসভায় ওদের যে ভূমিকা, বিরোধী ভূমিকা, সেইটা পালন করতে ওনার পক্ষে হয়তো সম্ভব হবে। এই ইকুয়েশনস গুলো বা পার্সোনাল ইস্যুগুলো যদি সর্টেড না হয়, তাহলে কখন মানুষের জন্য লড়াই করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক রাখার জন্য যা যা করা দরকার শুভেন্দু তার পূর্বাশ্রমের প্রতি তার সমস্ত কর্তব্য পালন করবে। তার সঙ্গে বিজেপিরও যে কৃতজ্ঞতা আছে তারাও সেটাকে ভুলতে পারে না। অদ্ভুত রকমের একটা আমরা বিধানসভা দেখতে পাচ্ছি, যেখানে সরকার এবং বিরোধীদের মধ্যে একটা সংঘাত আমরা দেখতে পাই, তাদের সমালোচনা আমরা করতে দেখতে পাই বিরোধী সরকারের মধ্যে। তো বিরোধীরা এখন দুটো ভাগ হয়ে গিয়েছে, বিরোধী বিরোধী মারপিট চলছে এবং এই নিয়ে সরকার পক্ষ দাঁড়িয়ে দেখছে এবং তাদেরকে কেউ প্রশ্ন করছে না। কিভাবে দেখছেন বিষয়টা? ওই এত বঙ্গদেশে তবু রঙ্গে ভরা, মানে বঙ্গদেশের রঙ্গের আর শেষ নেই। এতকাল দেখতে হতো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতা করছে, আমরা হাসতাম। আসলে তো বিজেপিরই একটা বাই প্রোডাক্ট, মজা পেতাম। এখন হলো বিজেপি ওকে ইউজ করে তেজপাতা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার ওর দলই আবার দুটুকরো হয়ে গিয়েছে। মানে ক্ষমতা থেকে চলে যাওয়ার কয়েক ঘন্টা কংগ্রেস ৪৯ বছর এই রাজ্যে ক্ষমতায় নেই। ৪৯ মানুষ, মানে একটা মানুষ তার জীবন 80% কাটিয়ে নিয়েছেন ধরে নেওয়া চলে। ৪৯ বছর এই দল ক্ষমতায় নেই কংগ্রেস, দলটা কিন্তু চলছে। ৪৯ দিন যেতে হলো না, ৪৯ ঘন্টার মধ্যে মমতা দল ৩ টুকরো হয়ে গেল। এবার তার যার ২ টুকরো বিধানসভায় লড়াই করছে, আর এক ২ টুকরো লড়াই করছে গিয়ে ওই লোকসভায়। তো বিষয়টা হচ্ছে যে এরা এখন নিজেদের লড়াই শেষ করুন, তারপরে আবার বিধানসভায় ওদের যে ভূমিকা, বিরোধী ভূমিকা, সেইটা পালন করতে ওনার পক্ষে হয়তো সম্ভব হবে। কারণ পার্সোনাল এই ইকুয়েশনস গুলো বা পার্সোনাল ইস্যুগুলো যদি সর্টেড না হয়, তাহলে কখন মানুষের জন্য লড়াই করবেন? তাই 80 জন জিতেও 41% ভোট থাকা সত্ত্বেও বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অর্থহীন অপ্রাসঙ্গিক দল এখন তৃণমূল। অপরদিকে ২১শে জুলাই আমরা দেখলাম, ৪টে ২১শে জুলাই। আপনারা একটা জাতীয় কংগ্রেস একটা ২১শে জুলাই করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাই করলো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাই করলো এবং এনসিপিআই তারাও একটা ২১শে জুলাই করলো। মমতা বন্দ্যোপাধ্যায় যে ২১শে জুলাই করেছে, সেখানে যেই বিড়লা তারামণ্ডলের সামনে একটা রাস্তা বরাদ্দ ছিল, দুটো বুক মানে মানুষের ভিড়ে সেটা বন্ধ হয়ে গিয়েছিল এবং এই জন্য কিন্তু হেক্সটিন থানা তাদের বিরুদ্ধে এফআইআর করছে। কিভাবে দেখছেন? দেখুন, এটা আমার কোনোভাবেই দেখার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক রাখার জন্য যা যা করা দরকার শুভেন্দু তার পূর্বাশ্রমের প্রতি তার সমস্ত কর্তব্য পালন করবে। তার সঙ্গে বিজেপিরও যে কৃতজ্ঞতা আছে তারাও সেটাকে ভুলতে পারে না। তো মমতাকে প্রাসঙ্গিক রাখার জন্য সব রকম কিছু করবে বিজেপি সরকার। এখানে কোনো এই নিয়ে আমার কোনো দ্বিমত নেই। এবার ৪টে দেখুন, আমার বাড়িতে একটি পুজো হয়। সেই পুজোটা যদি কেউ মনে করেন তার বাড়িতে গিয়ে করবেন, তিনিও করতে পারেন। যদি আমার পাশের বাড়ির লোক মনে করেন, ওর বাড়িতে এই বিশেষ পুজোটা হয়, তা আমিও পালন করব। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছিল আমার কাছে পুরো বিষয়টা। সেটা হচ্ছে যে ঋতব্রত কি বলবেন? ৯৩ সালে তো তিনি তখন ওই দলে ছিলেন, বাম দলে ছিলেন। এটা এখন আর হয়তো লোককে নতুন করে বলার নেই যে ১৯৯৩ সালে জাতীয় কংগ্রেসের যুব শাখা
এই আন্দোলনটা করেছিল। আন্দোলনটার কারণ ছিল সচিত্র পরিচয়পত্র দিয়ে মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে কোনো অযোগ্য ভোটার ভোট দেবে না, এবং যে সরকার তাতে প্রতিষ্ঠা পাবে সেটা মানুষের ভোটের সরকার। এই দাবি নিয়ে এবং তখন যুব প্রেসিডেন্ট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই ইতিহাসটাকে মান্যতা দিয়ে কংগ্রেস তো খুব কালচারালি রিচ পার্টি, তাই সেই ইতিহাসকে মান্যতা দিয়ে আজও আমরা যে স্মৃতির দেয়াল তৈরি করেছিলাম সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখেছি। এবার এই 93 পর থেকে 94 থেকে 97 পর্যন্ত এই কংগ্রেস এই অনুষ্ঠানটা করেছিল। এটাকে শহীদ দিবস বলেই পালিত হতো। 98 তে মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করলেন এবং তিনি তারপর থেকে এইটাকে আলাদা করা শুরু করলেন। করে 2010 পর্যন্ত উনি আলাদা, কংগ্রেস আলাদা অনুষ্ঠান হতো। এরকম অনুষ্ঠান আরো আছে। আম তারপরে 2011 তে কংগ্রেসের সহায়তায় উনি ক্ষমতা দখল করলেন। ক্ষমতায় এসে উনি বললেন, "আমি বিজয় মিছিল করব না, আমি শহীদ তর্পণের মাধ্যমেই এই বিজয়টাকে আমি উদযাপন করব।" 34 বছরের সরকারকে উনি তাড়িয়েছেন, উদযাপন করবার খাঁটি অধিকার ওর আছে। খুব ভালো। তখন যেহেতু কংগ্রেসের সাথে অ্যালায়েন্স ছিল, ও একযোগে অনুষ্ঠান হলো। 2012 তেও হলো একযোগে। তারপরে উনি কংগ্রেসের সাথে অ্যালায়েন্স তুলে নিলেন কোন অজ্ঞাত কারণে, জানি না। তারপর থেকে আজ গত বছর পর্যন্ত 25 পর্যন্ত কংগ্রেসকে দল উনি ভাঙিয়েছেন। কংগ্রেসের ক্ষমতায় আসার পরে কংগ্রেসের কর্মী খুন, নেতা মন্ত্রীকে ভাঙানো, নেতাদেরকে ভাঙানো, কংগ্রেসের প্রভূত পার্টি অফিস দখল সহ যা কংগ্রেসের সম্পত্তি করা সম্ভব তিনি করেছেন। একটা সাজেস্ট ব্যাপার ওর মধ্যে কাজ করতো কংগ্রেস দেখলেই। তো এভাবে হয়ে আসার পরে কংগ্রেস এই সময়টাকে আমরা নাম দিয়েছি 11 থেকে 26 এর সময়টাকে কংগ্রেস নাম দিয়েছে, ধরে নিন দণ্ডাব্দ। খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ যেমন, এটা হচ্ছে কংগ্রেসের জন্য দণ্ডাব্দ। তো দণ্ডাব্দের অবসান হয়েছে কংগ্রেসের। কংগ্রেস এই সময়টাতে ক্ষি- ক্ষি- ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হতে হতে কখনো অনুশীলন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, কখনো বিভিন্ন হল ভাড়া করে পার্টি অফিসের মধ্যে বা ব্লকে ব্লকে, কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প করে এই 21 জুলাইটাকে কংগ্রেস তাদের মতো করে পালন করতো। কালক্রমে আপনারা সবাই জানেন পাগলু ডান্সের হাত ধরে এটা ডিম ভাত দিবসে রূপান্তরিত হয়েছিল। তো এই ডিম ভাত দিবসের অবসান হয়েছে, কংগ্রেসের দণ্ডাব্দের অবসান হয়েছে। এবার রাহু মুক্ত কংগ্রেস তাদের ক্ষুদ্র শক্তিতে যে অনুষ্ঠান করেছে, কোনো সংবাদ মাধ্যমই, কোনো মিডিয়ায় তাকে অস্বীকার করতে পারেনি তার জনস্রোতকে। এবং কাদা জলের কারণে আমরা একটি এমন জায়গা বেছেছিলাম যেখানে জল কাদা প্রচুর ছিল, বালি বিছিয়েও যে কাজ হয়নি, বহু মানুষ ঢুকতে পারেননি, কিন্তু বাইরে এত কাতার দিয়ে মানুষ দাঁড়িয়েছেন যে আমাকে বহুল প্রচারিত সংবাদ একটা খবরের কাগজে লিখেছে যে একজন বিক্রেতা বলছেন, ঝালে আছি, ঝালে নেই, ঝোলে নেই, আছি আমি আসলে। এখানে নাকি সবচেয়ে বেশি বিক্রি বাটাও হয়েছে। আমরা জানতে পারছি বা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে লোক, আপনাদের সভাতে লোক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সভাতে ফাঁকা চেয়ার। ওই যে একটু আগে আমি বললুম, উনি তখন ছিলেন 93 সালে উনি বামে, পরবর্তীতে উনি তৃণমূলে। এখন উনি তৃণমূল থেকে বেরিয়ে এসে মানে মাটিতে আছেন না স্বর্গে আছেন না অন্তরিক্ষে আছেন, কিছুই বোঝা যাচ্ছে না। তো এহেন একটা অবস্থান থেকে তিনি কি বলবেন, তাঁর বা তাঁদের কি বা বলার আছে, তাদের দিন দিন পরিচয় হয়ে উঠছে বিজেপিরই বি টিম বলে। তো এই মতো অবস্থানের থেকে শহীদ দিবস সম্পর্কে ওর মতামত শোনার আগ্রহ হয়তো মানুষ অনুভব করেননি, তাই মানুষ এই দুটো সভায় গিয়েছেন। অপরদিকে দিল্লিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ককরোচ জনতা পার্টি তাদের যে মার্চ সংসদ ভবনের দিকে সেটা নিয়ে গেছিল, তাদের উপর লাঠিচার্জ হয় এবং এর পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী একটা প্রতিবাদ করেন এবং বাসভবনের সামনে, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তিনি সেখানে প্রতিবাদ করেন এবং তাকে চ্যাংদোলা করে আমরা যেটা দেখলাম বিরোধী দলনেতাকে পিজন ভ্যানে তোলা হলো। কিভাবে দেখছেন? মানে কোনোভাবেই এটা দেখার নেই তো সরকারের মূল বিষয় কি দেওয়ার উচিত তার নাগরিককে। রুটি, কাপড়া আর মকানের পরবর্তীতে হচ্ছে বেসিক, তারপরেরটা আসছে স্বাস্থ্য, শিক্ষা,
ভোটাধিকার এবং অন্যান্য অধিকারগুলিকে সুনিশ্চিত রাখা। শিক্ষাটা হচ্ছে মানুষের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বর্তমান সরকারকে আমরা দেখছি দিন দিন এরা ক্ষমতায় আসার 2014-র পর থেকেই বিভিন্ন রিপোর্টে উঠে আসে যে চাকরির বাজার দিন দিন সংকুচিত হচ্ছে। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ওরা একটা আমূল পরিবর্তন আনলেন, যে পরিবর্তনটাকে আমার খুব পজিটিভ বলে মনে হয়েছিল, যে অনেক রকম মিক্স অ্যান্ড ম্যাচ। কিন্তু যদি প্রশ্নপত্র বারংবার ফাঁস হয়ে যায়, তাহলে সেই শিক্ষা ব্যবস্থাটা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? তাহলে সেই দায় কি শিক্ষামন্ত্রীতে বর্তাচ্ছে না? এবং তার দরুন সারা দেশে কত বাচ্চা মারা যাচ্ছে, তো কত মায়ের কোল খালি হচ্ছে। এটা তো সরকারকে বিচলিত করবেই। সরকার বিরোধীর থেকেও সরকারের আগে বিচলিত হওয়া উচিত ছিল। সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, একটা বিবৃতি সরকার থেকে মানুষ চেয়েছিল। তেমন কিছু যখন হবে না, তখন বিরোধীর কাজ প্রশ্ন করা। এবার বিরোধী যদি প্রশ্ন করে, তখন তাকে যদি চ্যাংদোলা করে তুলে নিয়ে যেতে হয়। আমি তাহলে আরেকটু পিছিয়ে 2011-র এন্ডে, মাফ করে 12-র এন্ডে যখন নির্ভয়া কাণ্ড হয়েছিল, তখনও এই আন্না হাজারে নামক এক ব্যক্তি এরকম হাঙ্গার স্ট্রাইক করেছেন, এবং তার সঙ্গে বিজেপির প্রত্যক্ষ না হলেও পরোক্ষ একটা সমর্থন ছিল, এবং কংগ্রেসের ইউপিএ 2 সরকারকে সরে যেতে হয়েছিল। আজকে যে সিজেপি কথা আছে, তার সঙ্গে সোনাম ওয়াংচুক আছেন, এবং ভারতবর্ষের প্রতিটি বিরোধী দলই তাকে সাপোর্ট দিচ্ছে, এবং সংসদের বিরোধী দল হয়তো তাকে সাপোর্ট দেবেন, এটাই স্বাভাবিক। কারণ ছাত্র কা গুঞ্জ বলে একটি অনুষ্ঠান এর আগে থাকতেই রাহুল গান্ধী করা শুরু করেছেন। তো ছাত্ররা যদি বিপদে থাকে, ছাত্র মানে ভবিষ্যৎ প্রজন্মের যদি সমস্যা হয়, তারা যদি আন্দোলন করতে গিয়ে পুলিশের কাছে মার খায়, এবং তারা বলছে যে আমাদেরকে মেরে হচ্ছে এবং জেলেও রেখে দেবে বলে শুনেছি। তো এইরকম যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা খুব গণতন্ত্রের জন্য সুখকর পরিস্থিতি নয়। তো এই সরকারের তো মানে লজ্জা লাগা উচিত ছিল। তাদের একটা আমরা অতীতে দেখেছি যে 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 মুম্বাই বিস্ফোরণের পরে বা অন্যান্য কারণে কখনো শশী থারুর, কখনো অন্য কেউ বিদেশমন্ত্রী যারা ছিলেন বা স্বরাষ্ট্রমন্ত্রী, তারা পদত্যাগ করেছেন। বিজেপিরও এরকম উদাহরণ আছে, 2003-এ পদত্যাগ করেছেন। কিন্তু বর্তমানে দেহত্যাগ না করলে পদত্যাগ করব না, এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা কিন্তু মানুষ খুব ভালো চোখে দেখছে না। কেউ যদি মনে করেন যে চিরকাল রাম মন্দির ইত্যাদি ধর্ম করে আমি ক্ষমতাকে টিকিয়ে রাখবো, তা কিন্তু হবে না। ধর্মের ক্ষেত্রেও আপনারা কিন্তু, যিনি চিকা টুপির কথা ওই এই দাড়ি টুপির কথা বলছেন, সেক্ষেত্রে তার উত্তর হচ্ছে যে ধর্ম করেও তো ধর্মের টাকাও তো ঝেড়ে দিচ্ছেন। ভোট লুটের পর তো মানে চাঁদা লুটও হচ্ছে, ভোট লুট হচ্ছে, চাঁদা লুট হচ্ছে, তাহলে রইলটা কি আর?